দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেরকম এইমস আরআরবি সমস্ত কিছুতে দুটো পোর্শান থাকে, একটা হচ্ছে আমার টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। আমরা প্রত্যেকে জানি টেকনিক্যালে আমাদের সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, আর নন টেকনিক্যালে কি থেকে টেকনিক্যালে ধরো 80 নাম্বার কি 75 নাম্বার আসবে 100-র মধ্যে, তাহলে বাকি কত পড়ে থাকছে 20-25। এই 20 আর 25 নাম্বার আমার নন টেকনিক্যাল থেকে আসে। তো 20টা প্রশ্ন আসে, ঠিক আছে, তো ওটা খুব ইম্পর্টেন্ট। বা 25টা প্রশ্ন, তার মানে 4 নাম্বার করে হলে 100 নাম্বার নন টেকনিক্যাল থেকে আসে। এবার নন টেকনিক্যালের মধ্যে অনেক কিছু পড়ে, ঠিক আছে, ম্যাথ রিজনিং সব কিছু পড়ে। আর একটা জায়গা থাকে জিকে জিএস থাকে। আর সেই রকমই জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসে। জিওগ্রাফি থেকেও আমরা বিগত যা পরীক্ষা হয়েছে 1-2 বছরে, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে কোশ্চেন এসেছে। তো জিওগ্রাফি বেশি কিছু পড়তে হয় না, একদম লিমিটেড যেগুলো আমাদের লাগবে। তো সেখান থেকে যদি একটুখানি ভালো করে পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা 2-3টে কোশ্চেন পাচ্ছি। তার মানে 3 গণিত 4, 12 নাম্বার পেয়ে যাবো আরামসে। শুধুমাত্র একটু পড়তে হবে জিওগ্রাফিটা। কী কী পড়বো দেখো। তো আজকে জিওগ্রাফির সিলেবাস বলবো, তারপরে পড়াবো। দেখো জিওগ্রাফির সিলেবাস কী কী রয়েছে, একটা চার্ট দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে ইম্পর্টেন্ট টপিক্সে 3টে ভাগ করেছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, আর একটা হচ্ছে স্ট্যাটিক জিকে আর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। টোটাল 3খানা ভাগ। এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা ইন্ডিয়ান তাই। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। এবার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কিছু ভাগ রয়েছে, যেমন হচ্ছে আচ্ছা আমাদের ভারতের উপরে কে রয়েছে, আমাদের ভারত কেন বেশি মানে আমাদের ভারতকে প্রোটেকশান কে দেয়, হিমালয়, তাই তো, হিমালয় প্রোটেকশান দেয়। এই জন্যে আমাদের ভারতের ওপরে যে হিমালয় রয়েছে, যে লেয়ারগুলো রয়েছে, হিমালয় থেকে অনেক প্রশ্ন আসে। এছাড়াও হিমালয় থেকে কি হয়, সেখান থেকে আমাদের সব অনেক নদী আর সব উৎপন্ন হয়। তো রিভার্স হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো লাল করার আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো রিভার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা পরে পড়বো। তা হচ্ছে এগ্রিকালচার, মিনারেল আর ক্লাইমেট, সয়েল। আমরা সয়েল অনেক রকম ভাগ আছে, তাই তো, বেলে মাটি কৃষ্ণ মাটি সব রয়েছে, সেগুলো পরে পড়বো। তো ওখান থেকে রিভার ইম্পর্টেন্ট দেখে নিলাম। এবার হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, এটা আজকে পড়াবো। তো এটা ভালো করে দেখো, ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে কী কী ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন। আমাদের ভারত হলে ভারতের সাইডে অনেক দেশ আছে, তো তার সাথে কী কী বর্ডার রয়েছে সেই লাইনগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মহাদেশ, তাই তো, মহাদেশ, মহাসাগর রয়েছে, ওসিয়ান রয়েছে, সেই নামগুলো পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আর সোলার সিস্টেম ইম্পর্টেন্ট আছে, লাল মানেই জেনে রাখে বেশি ইম্পর্টেন্ট। এইগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে, আজকে আমরা এইগুলো পড়বো। এবার দেখিনি নিচে যেটা রয়েছে স্ট্যাটিক জিকে আর এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে কী পড়ে। এর মধ্যে পড়ে হচ্ছে আমার নর্মাল এল নিনো, ঠিক আছে, লা লিনা, এগুলো আমার নাম শুনেছি, এইগুলো রয়েছে। তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে কী পড়ে, আমার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার লেয়ার ছিল তো, থার্মোস্ফিয়ার, এইসব লেয়ার আমরা পড়েছি। সেই লেয়ার থেকে প্রশ্ন আসে যে কোন অ্যাটমসফিয়ার দিয়ে আমার জেট প্লেন চলে, এরকম নর্মাল প্রশ্ন আসতেই পারে। তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ কিছু রয়েছে, সেগুলো আসতে পারে, কোথায় রয়েছে এগুলো। আর যেটা ইম্পর্টেন্ট লাল রয়েছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ। এই কোশ্চেনটা অনেক জায়গায় তোমরা দেখেছো, এখান থেকে অনেক প্রশ্ন আছে যে কাজিরাঙা কোথায় রয়েছে, বা ভিতরকণিকাতে কোন অ্যানিম্যালকে সংরক্ষণ করা হয়। ভিতরকণিকা, ভিতরকণিকা কোথায় রয়েছে, ওড়িশাতে, তাই তো। ভিতরকণিকায় কাকে করা হয়, কুমির। তো এরকম রয়েছে, তো এইগুলো ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমার পুরো জিওগ্রাফির সিলেবাস। শুধুমাত্র এই কটা টপিক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মাত্র 12টা টপিক করলে আরামসে 2 থেকে 3টে কোশ্চেন কমন পাবে। তো ভালো করে পড়লে আরামসে হয়ে যাবে। তো এবার আজকে আমরা দেখবো ওয়ার্ল্ড জিওগ্রাফি। আচ্ছা এখানে এই যেগুলো বললাম ইন্ডিয়ান জিওগ্রাফির সব চার্ট করে এখানে দিয়ে রেখে দিয়েছি, সেম জিনিস এখানেও দিয়ে রাখা রয়েছে। তো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আরেকটা, এটা হচ্ছে হাই প্রায়োরিটি দেবে এটাকে, যেটা বললাম বেশি ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন বলে দিই কীরকম প্রশ্ন আসবে। দেখো হিমালয়ের যে অনেক রেঞ্জ রয়েছে, হাইয়েস্ট পিক রয়েছে, সেরকম হচ্ছে কাঞ্চনজঙ্ঘার, সব এগুলো পড়তে হবে একটু। আর যেটা ইম্পর্টেন্ট কোস্টাল প্লেন, কোস্টাল প্লেন কোথায় সবচেয়ে বেশি রয়েছে, মানে কোন স্টেটে সবচেয়ে বেশি কোস্টাল লাইন রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গুজরাটে যদি আমরা একটা ভারতের ম্যাপ দেখি, গুজরাট হচ্ছে সবচেয়ে বেশি কোস্টাল লাইন দিয়ে রয়েছে, বর্ডারও গুজরাট। এই জন্য নেভি দেখবে ওই সাইডেই বেশি রয়েছে গুজরাট, এগুলো। আর ও রিভারে বললাম যেগুলো কী কী পড়তে হবে, গঙ্গা, ব্রহ্মপুত্র আর ইন্দুস মানে সিন্ধু নদী,
এই 3-4টে নদী সম্পর্কে একটু পড়তে হবে, এগুলো পরে পড়বো। তো আজকে আমরা যেটা পড়বো একটু বলে দিই, যে ওয়ার্ল্ড জিওগ্রাফি আমরা পড়বো। তো ওখান থেকে আমরা কী কী পড়বো? প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ওসিয়ানগুলো দেখবো, মহাদেশ মহাসাগর দেখবো, কে লার্জেস্ট কে স্মলেস্ট সেগুলো দেখবো। তারপর আমরা দেখবো বর্ডার যেগুলো রয়েছে, বর্ডার খুব ইম্পর্টেন্ট, এলওসি, তাই তো, ডুরাল লাইন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই বর্ডারগুলো দেখবো, মানে ইন্টারন্যাশনাল লাইন যেগুলো, আর সোলার সিস্টেম। আজকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখবো। তো এই হচ্ছে আমার পুরো জিওগ্রাফির সিলেবাস। তোমাদের স্ট্র্যাটেজি হবে মাত্র এই 12টা টপিক আরামসে ভালো করে পড়বে, আরামসে সব কমন পাবে জিওগ্রাফি থেকে। আর এনভায়রনমেন্টে যেটা বললাম, ওই বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো রয়েছে, যেরকম বললাম, আমি একটা বললাম ভিতরকণিকা, ভিতরকণিকা কোথায় রয়েছে? ওড়িশায় রয়েছে। কিসের জন্য? কুমিরের জন্য। সেরকম জিম করবেট, জিম করবেট হচ্ছে কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। জিম করবেট হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক, জিম করবেট হচ্ছে ফার্স্ট, এই জন্য জিম করবেট এত ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক ভারতের, উত্তরাখণ্ডে হয়েছিল জিম করবেট। আর গুজরাটের গির কিসের জন্য বিখ্যাত? লায়নের জন্য। তারপর হচ্ছে আসামের কাজিরাঙা রয়েছে। এইগুলো একটু ভালো করে পড়তে হবে, ব্যাস। এখান থেকে এটুকু পড়লেই হয়ে যাবে। ওজন কোথায় পাওয়া যায়? ওজন গ্যাস, ওজনের সংকেত O3, স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। আর আমরা সমস্ত ওয়েদার কোথায় সব হচ্ছে? সব ট্রপোস্ফিয়ারে হচ্ছে। এই হচ্ছে নর্মাল একটা জিওগ্রাফি, এগুলো পড়লেই হবে। রবি শস্য, খারিফ শস্য, এগুলো একটু পড়তে হবে। এবার আমি আজকের টপিকে চলে আসি, ওয়ার্ল্ড জিওগ্রাফি। দেখো, তো এবার আমরা দেখবো হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, যেখান থেকে আমরা অনেক প্রশ্ন আসার চান্স রয়েছে। তো প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেইখানে আগে আসে। আগে হচ্ছে ইম্পর্টেন্ট বাউন্ডারি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বাউন্ডারি। এটা যদি আমাদের ভারত হয়, দাঁড়াও, এটা একটা নর্মাল একটা ভারতের, এটা অতটাও মনে হচ্ছে না, তাও ধরে নাও এটা ভারত, ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার এই সাইড এখানে কে রয়েছে? এখানে আমার নেপাল আছে, তাই তো। এই পাশে এখানে ভুটান আছে, এইখানে কে আছে? চায়না আছে, এখানে চায়না আছে। এখানে আমার কে আছে? এখানে আমার পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, তাই তো, পাকিস্তান আফগানিস্তান আছে এইসব জায়গাতে। তারপর নিচে শ্রীলঙ্কা আছে, আর এইখানে আছে আমার বাংলাদেশ। তো এই হচ্ছে আমার ভারত আর তার আশেপাশের দেশ। এবার এর সাথে বাউন্ডারি করেছে দেখতে পাচ্ছি। তো এই বাউন্ডারিগুলোর একটা একটা আলাদা আলাদা নাম আছে। এগুলো অলরেডি কম্পিটিটিভ এক্সাম এইমস RRBতে অলরেডি এসে গেছে। তো কী কী আসবে? প্রথমে যেটা মনে রাখতে হবে, ভারত আর পাকিস্তান। ভারত আর পাকিস্তানের বর্ডারকে কি বলা হয়? এই জায়গাটাকে ভারত আর পাকিস্তানের বর্ডারকে বলা হয় রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন। আচ্ছা, আমাদের বাংলাদেশ যে রয়েছে, বাংলাদেশকে আগে কি বলা হতো? পূর্ব পাকিস্তান, তাই তো। এই জন্য রেড ক্লিফ লাইন, ভারত আর বাংলাদেশেরও বর্ডারকেও রেড ক্লিফ লাইন বলা হয়। ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারকে রেড ক্লিফ লাইন বলা হয়। সেই রকমই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারকেও বলা হয়, যেহেতু বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল। তো এটা হলো একটা। তারপরে হচ্ছে ম্যাকমোহন লাইন কাকে বলা হয়? ইন্ডিয়া চায়না, এটা পরীক্ষা এসেছে। ইন্ডিয়া আর চায়না, এখানে চায়না রয়েছে, এখানে ইন্ডিয়া, এইখানে এই রাখা রয়েছে, আর এই দিকে রয়েছে, এদিকে অরুণাচল প্রদেশ আছে আমাদের, এখানেও চায়নার সাথে এরা বর্ডার শেয়ার করছে। এই বর্ডারগুলোকে বলা হয় ম্যাকমোহন লাইন। তা হচ্ছে ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কোথায় রয়েছে? পাকিস্তান আফগানিস্তানের বর্ডার। এটাও পরীক্ষায় এসেছে সব, এটাও, এই কোশ্চেনটাও। এখানে পাকিস্তান, এখানে আফগানিস্তান। এই পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারকে বলা হয় ডুরান্ড লাইন। নামগুলো পড়বে: রেড ক্লিফ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, ম্যাকমোহন চায়না ইন্ডিয়া, ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তান, ঠিক আছে। এরপরে হচ্ছে, দাঁড়াও, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। কেন? কারণ হচ্ছে কাশ্মীর। কাশ্মীর কোথায়? দেখো, এইখানে আমার পাকিস্তান, এখানে ইন্ডিয়া, এখানে কাশ্মীর, তাই তো। কিছু কাশ্মীর পাকিস্তানের আন্ডারেও রয়েছে, কিছু কাশ্মীর ইন্ডিয়ার আন্ডারেও রয়েছে, এটা আমরা জানি। তো এইখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। কোথায় রয়েছে এটা? এটা হচ্ছে এটা, আচ্ছা, কাশ্মীর, এটা তো কাশ্মীর, কাশ্মীরের কিছু পোর্শন পাকিস্তানও দখল করে রেখেছে, তো পাকিস্তানও কাশ্মীর আছে, সেই জায়গাটাকে বলা হয় আজাদ কাশ্মীর, ঠিক আছে।
মানে যেই কাশ্মীরটা পাকিস্তানে রয়েছে তাকে বলা হয় আজাদ কাশ্মীর। ওই আজাদ কাশ্মীর আর আমাদের ভারতের কাশ্মীর দুটোর মধ্যে যে বর্ডার রয়েছে তাকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। এখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, লাইন অফ কন্ট্রোল। এলওসি বলা হয় পাকিস্তানের কাশ্মীর মানে আজাদ কাশ্মীর আর ভারতের কাশ্মীরের মধ্যে যে বর্ডারটা তাকে বলা হয় এলওসি। ঠিক আছে, তাহলে এলওসি কাদের মধ্যে রয়েছে? ভারত আর পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর রয়েছে তাদের মধ্যে এলওসি। এবার হচ্ছে এলএসি, এলএসি। এলএসি কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখানে আমরা দেখলাম লাইন অফ কন্ট্রোল, আবার মাঝখানে আবার অ্যাকচুয়াল জুড়ে দিল। অ্যাকচুয়ালটা কে জুড়ে দিচ্ছে? চায়না। লাইনটা জুড়ে দিচ্ছে কে? না চায়না। ঠিক আছে, ভারত দেখো এবার ভালো করে দেখবে, এইখানে এলএসি আছে, আরও রয়েছে ওই দিকটায়, তো এখানটা ভালো করে মাথায় রাখো। ভারত আর চায়নার এই জায়গাটাতে রয়েছে হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে এলওসি রয়েছে ভারতের কাশ্মীর আর পাকিস্তানের কাশ্মীর, আর এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে আমার চীনের সাথে ভারতের ওই জায়গাটাতে। এইখানটাকে শুধু এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে, যেটা আমার লাদাখকে আলাদা করছে। ঠিক আছে, লাদাখের সাথে আলাদা করছে, লাদাখ আর এক্সাই চীন, এই দুটোকে আলাদা করছে এলএসি, আর আজাদ কাশ্মীর আর ভারতের কাশ্মীরকে এলওসি। এখান থেকে এইগুলো ভালো করে পড়বে। এরপরে প্রশ্ন হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট, যে ভারত তো বর্ডার শেয়ার করছে, সবচেয়ে বড় বর্ডার কার সাথে শেয়ার করে? বাংলাদেশের সাথে। সবচেয়ে বড় বর্ডার, লংগেস্ট বর্ডার। আর সবচেয়ে শর্টেস্ট কার সাথে? আফগানিস্তানের সাথে। ঠিক আছে, বাংলাদেশ সবচেয়ে লংগেস্ট বর্ডার আর শর্টেস্ট হচ্ছে আফগানিস্তান। এখান থেকে শুধু এইটুকু পড়বে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের আমরা কি জানি? চারিদিকেই বর্ডার, তাই তো? ওয়েস্ট বেঙ্গলের ওপরে কে রয়েছে? নেপাল, ভুটান ওপরে রয়েছে, আর নিচে কে রয়েছে? পাশে বাংলাদেশ। এই ওয়েস্ট বেঙ্গল এই তিনখানা দেশের সাথে বর্ডার শেয়ার করেছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল কি চায়নার সাথে বর্ডার শেয়ার করেছে? হ্যাঁ বা না বলো? ওয়েস্ট বেঙ্গল চায়নার সাথে বর্ডার শেয়ার করেছে, হ্যাঁ বা না? দেখো না, ওয়েস্ট বেঙ্গল চায়নার সাথে বর্ডার শেয়ার করেনি, এটা ভালো করে একটু মাথায় রাখবে, ডাইরেক্ট করেনি কিন্তু। তাহলে ওয়েস্ট বেঙ্গল কার কার সাথে করেছে? নেপাল, ভুটান আর বাংলাদেশ। এটা একটু ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যাদের নর্থ বেঙ্গল বাড়ি তোমরা জানবে যে চিকেন স্নেক বলা হয়, তাই তো? চিকেন স্নেক কাকে বলা হয়? মুরগির গলা, ওটা কাকে বলা হয়? শিলিগুড়ি করিডোরকে বলা হয়। কারণ ওই জায়গাটা থেকে যদি বাই চান্স চায়না ওটা যদি দখল করে নেয়, তাহলে পুরো নর্থ ইস্টের সাথে বা নর্থ বেঙ্গল আমাদের এদিককার সবার সাথে আমাদের ভারতের যে মূল ভূখণ্ড সেটা পুরো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ওই একটা জায়গায় রয়েছে, ওটা খুব সেন্সিটিভ একটা জায়গা। তাহলে ভারতের সাথে পশ্চিমবঙ্গের সাথে বর্ডার কারা শেয়ার করছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এরপরে হচ্ছে ভারত আর বাংলাদেশ। দেখো আমরাও দেখলাম রেড ক্লিফ লাইন, যেহেতু পূর্ব পাকিস্তান ছিল, এবার পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তো আলাদা হয়ে গেল, তখন একটা নতুন নাম দিল। কি নাম? মৈত্রী। ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার হচ্ছে এখন মৈত্রী। এটাকে আগে বলা হতো রেড ক্লিফ লাইন, যেহেতু পূর্ব পাকিস্তান ছিল। এখন বলা হয় মৈত্রী, ভালো করে মাথায় রাখবে কিন্তু এটা। এটা হচ্ছে লংগেস্ট বর্ডার ভারতের প্রতিবেশী দেশের সাথে, লংগেস্ট। কোন কোন স্টেট কানেক্ট করছে বাংলাদেশের সাথে? ইম্পর্টেন্ট এটা কিন্তু, যেহেতু এটা লংগেস্ট। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, এই পাঁচখানা স্টেট ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের সাথে কানেক্টেড, বর্ডার শেয়ার করছে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 বিঘা করিডোর, জিরো লাইন একটু পড়ে রাখবে, যে ত্রিপুরা আর বাংলাদেশের বর্ডারকে বলা হয় জিরো লাইন। এবার 3 বিঘা করিডোর, এটা খুব ইম্পর্টেন্ট। 3 বিঘা করিডোর কি? A strip of land belonging to India that was leased to Bangladesh to provide
অ্যাক্সেস টু ইটস এনক্লেভ। দেখো 3 বিঘা করিডোর, এটা ভালো করে পড়ে রাখতে হবে যেটা কাদের মধ্যে রয়েছে, এটা একটু ভালো করে পড়ে রাখবে। 3 বিঘা করিডোর, অনেক সময় কোশ্চেন আছে যে 3 বিঘা করিডোর কোন কোন দেশের মধ্যে রয়েছে, ভারত আর বাংলাদেশ। আর একটা হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। আমাদের ভারত হচ্ছে নদীমাতৃক একটা দেশ, নদী দিয়েও অনেক বর্ডার হয়েছে। কি কি বর্ডার হয়েছে? যেমন গঙ্গাতেও কিন্তু জলের নেভি থাকে, সব থাকে, তাই তো, পাহারা দেয়, অনেক সৈনিক থাকে জলেতেও। কেন? এই যে গঙ্গা পদ্মা হিসাবে বাংলাদেশের চলেছে, তার মানে যদি কেউ গঙ্গা বরাবর যায় সে কিন্তু বাংলাদেশে চলে যেতে পারবে, যদি ভারতের বর্ডারে সেনাবাহিনী পাহারা না দেয় তাহলে। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, জম্মু ইন বাংলাদেশ, ঠিক আছে, ব্রহ্মপুত্র, আমাদের ভারতে রয়েছে ব্রহ্মপুত্র, সেটা বাংলাদেশে যমুনা হিসাবে গেছে, আর গঙ্গা পদ্মা হিসাবে গেছে। এখান থেকে শুধু পড়ে রাখতে হবে কাদের সাথে কাদের বর্ডার রয়েছে, এখান থেকে এইগুলো ইম্পর্টেন্ট। তো বর্ডার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর যে কোনো এক্সাম। এবার এখানে কিছু দিয়ে রাখা রয়েছে যে কোন লাইনটা কাদের মধ্যে রয়েছে, তো পড়লাম। কবে কে আবিষ্কার করেছে? র্যাডক্লিফ লাইন। কি করেছে? স্যার র্যাডক্লিফ, 1947 সালে পার্টিশনের সময়, ভারত পাকিস্তান আর ইস্ট পাকিস্তান বাংলাদেশ। ম্যাকমোহন, ইন্ডিয়া চায়না, ঠিক আছে, কোন টাইমে? সিমলা কনভেনশনে। কোথায় কোথায় রয়েছে দেখো, রয়েছে নর্মাল ওপরের দিকটায়, আর অরুণাচল প্রদেশ নর্থ ইস্ট ওইখানে। ডুরান লাইন ইন্ডিয়া আফগানিস্তান বা পাকিস্তান আফগানিস্তান, এগুলো শুধু পড়ে রাখবে, শুধু নাম পড়বে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ইন্ডিয়া শ্রীলঙ্কা ওরা কি ল্যান্ড শেয়ার করছে? না, তাহলে জলের বাউন্ডারি হবে, ওয়াটার বাউন্ডারি, তাকে বলা হয় প্যালক স্ট্রেট। শুধু নামগুলো পড়ে রাখবে। কার কার সাথে করছে? তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কার মানার ডিস্ট্রিক্ট। শুধু এখান থেকে নামগুলো পড়বে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে অলরেডি, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শুধু এইটুকু পড়বে। এবার আমি চলে আসি পরের পয়েন্ট, যে মহাসাগর আর মহাদেশ, ঠিক আছে, কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান। আমাদের সবচেয়ে বড় কন্টিনেন্টস কি, সবচেয়ে বড় মহাদেশ? অবশ্যই এশিয়া, আমরা এশিয়ায় থাকি। এশিয়া হচ্ছে লার্জেস্ট, ব্যাস, আর স্মলেস্ট হচ্ছে অস্ট্রেলিয়া। আমাদের কটা কন্টিনেন্টস রয়েছে? 7খানা মহাদেশ। আর ওশিয়ান কটা? 5টা, তাই তো। এখান থেকে লার্জেস্ট এশিয়া, স্মলেস্ট অস্ট্রেলিয়া। আর আফ্রিকাকে কি বলা হতো আগে? অন্ধকার মহাদেশ বলা হতো আফ্রিকাকে। কারণ কারণ কি? অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ওখানে খুব ঘন জঙ্গল রয়েছে, যে মাটি দেখা যায় না, অন্ধকারের জন্য বলা হতো। আবার আরেকটা কারণ রয়েছে যে ব্রিটিশরা গিয়ে ওদের সমস্ত ধন সম্পত্তি নিয়ে নিয়েছে, ভারতের মতোই করেছিল, ওদের হাল আরও খারাপ করেছিল। তো এই সমস্ত কারণেকে ডার্ক কন্টিনেন্ট বলা হয়। আর হোয়াইট কন্টিনেন্ট আন্টার্কটিকা, কারণ আইস দিয়ে ভর্তি, এই জন্য। এবার হচ্ছে লার্জেস্ট, এবার হচ্ছে ওশিয়ানে চলে আসি। ওশিয়ান আমাদের 5টা রয়েছে। তো আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর, লার্জেস্ট আর ডিপেস্ট ওশিয়ানকে প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগর। এটা MCRE 4-এ যতটা সময় বেঁচেছিল। এতে কি রয়েছে প্রশান্ত মহাসাগর? আমার মারিয়ানা স্ট্রেঞ্জ রয়েছে। এই মারিয়ানা স্ট্রেঞ্জ কোথায় আছে, এটাই কোশ্চেন এসেছিল, এটা অলরেডি এসে গেছে। মারিয়ানা স্ট্রেঞ্জ কোথায় আছে? প্যাসিফিক ওশিয়ান। এখান থেকে শুধু এইটুকুই পড়বে, খুব ইম্পর্টেন্ট। আর স্মলেস্ট হচ্ছে আর্কটিক ওশিয়ান। আর্কটিক ওশিয়ান হচ্ছে স্মলেস্ট। ভালো করে শুধু এগুলো পড়বে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, চাইলে পড়তে পারো কিন্তু ইম্পর্টেন্ট নয় অতটা। বাউন্ডারি পড়বে, মহাসাগর পড়বে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটাই চলে আসি। তোমরা দেখো, যারা চাকরি করছো তোমরা কীভাবে পড়বে? তোমাদের পড়ার সবচেয়ে ভালো উপায়, যখন ডিউটিতে থাকবে বা ডিউটি থেকে যখন ফিরবে, ফাঁকা সময় যখন পাবে, শুধু একবার করে রিভিশন দেবে, রিডিং পড়বে। রিডিং পড়লে এগুলো অটোমেটিক মাথায় ঢুকে যাবে। তোমরা সবাই অলরেডি এগুলো পড়ে এসেছো, এখন কাজ হচ্ছে শুধু রিভিশন দেওয়া। এখন যা পড়াচ্ছে তোমরা সবাই জানো এগুলো, শুধু কি প্রশ্ন আসবে এটা জানতে হবে আমাদের। দেখো জেনারেল লাইনে প্রচুর প্রশ্ন হয়, আমরা জেনারেল লাইনের পরীক্ষা দিচ্ছি না,
জেনারেল লাইনে আমাদের যে 80 আর 20 যে রয়েছে, এটা টেক, এটা নন টেক, তাই তো? এটা হচ্ছে নন টেক। নন টেকের 20-র জন্য আমরা এত কিছু পড়ছি, কারণ আমাদের আমাদের টার্গেট হচ্ছে এই 80 নাম্বারটা, টেকনিক্যাল সাবজেক্ট আমাদের টার্গেট হবে সবসময়। আর নন টেক হচ্ছে সেফ থাকার উপায়, কারণ নন টেক সবাই পারে না, যারা পারে তারা এগিয়ে যায়। আর জেনারেল লাইনে কী হয়, এটা উল্টো হয়ে যায়, 80 নাম্বারই নন টেক এইসব কিছু থেকে আসবে, তো ওদেরকে প্রচুর পড়তে হবে। আমাদের অত পড়ার দরকার নেই, আমাদের শুধু ওপর দিয়ে পড়লেই যথেষ্ট আরামসে। তো আমরা দেখি 20 নম্বরে আর কী কী আসতে পারে এখান থেকে। তো সোলার সিস্টেম ইম্পর্টেন্ট। সোলার সিস্টেম, এই আমার সূর্যর পাশে এরকম অনেক কক্ষপথ থাকে, তাই তো? এক একটা কক্ষপথে একটা একটা করে গ্রহ থাকে। তো গ্রহ আর সূর্য হচ্ছে একটা নক্ষত্র, মানে একটা স্টার, আর গ্রহগুলো হচ্ছে একটা প্ল্যানেট। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সূর্যতে কি কি থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, ব্যাস। আর প্ল্যানেটের মধ্যে কারা কারা পড়বে, অনেক রয়েছে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে মার্কারি হচ্ছে স্মলেস্ট, অতটা ইম্পর্টেন্ট নয় এটা, সরি। ইম্পর্টেন্ট হচ্ছে ভেনাস। আমাদের আর্থ হচ্ছে ব্লু প্ল্যানেট বলা হয়, এটা প্রত্যেকে জানি, এটা ইম্পর্টেন্ট নয়, কারণ 71% ওয়াটার। সেরকম ভেনাস বা বৃহস্পতিকে কি বলা হয়, মর্নিং স্টার অর ইভিনিং স্টার বলা হয়। আর এটা হচ্ছে সবচেয়ে হটেস্ট, একে বলা হয় গ্রিন হাউস এফেক্টও বলা হয়, বা আর্থস টুইন। আমাদের পৃথিবীর যমজ বলা হয় কাকে, ভেনাসকে। এটা ভালো করে একটু মাথায় রাখবে। এবার হচ্ছে মার্স, মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট। কেন? মঙ্গলযান হলো, তাই তো? মঙ্গলযানের সব, মঙ্গলকে বলা হয় কি রেড প্ল্যানেট, কারণ ওখানে আয়রন প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের রক্ত কি আয়রন রয়েছে, লাল রক্ত, তো জেনে রাখবে তাহলে মার্স হচ্ছে লাল। কেন? কারণ আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, ওদের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, এই জন্যই রেড প্ল্যানেট বলা হয়। তো জুপিটার হচ্ছে সবচেয়ে বড়, লার্জেস্ট, গ্রেট রেড স্পট বলা হয়। এটা হচ্ছে একটা ঝড় হয় ওখানে প্রচুর, জুপিটারে। আর শনি পড়ার দরকার নেই, এটা। ইউরেনাস একটু পড়ে রাখবে, গ্রিন প্ল্যানেট কাকে বলা হয়, ডিউ টু মিথেন গ্যাস, মিথেন ইউরেনাসে পাওয়া যায় তোমাদের এখান থেকে। আর সবচেয়ে কোল্ডেস্ট হচ্ছে নেপচুন। আর মুন নিয়ে স্টাডি করাকে বলা হয় সেলেনোলজি, টার্ম পড়ে রাখবে, যেগুলো কালারিং করা আছে জেনে রাখবে, বেশি ইম্পর্টেন্ট, ওগুলো বেশি ভালো করে করবে, সবই করবে, ওগুলো দুবার করে রিডিং দেবে, তাহলে আরামসে হয়ে যাবে জিওগ্রাফি। এরপরে আসছে ফার্স্ট আর হাইয়েস্ট, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট কি, হাইয়েস্ট মাউন্টেন পিক কে হবে, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কোথায় আছে, নেপাল বা তিব্বতে, ওদের দুজনদের মধ্যে এটাকে বলা হয়। তিব্বত হচ্ছে চীনের, নেপাল হচ্ছে আলাদা একটা দেশ। রিভার হচ্ছে সবচেয়ে লংগেস্ট, নীল আফ্রিকায় রয়েছে। আর অ্যামাজন হচ্ছে ভলিউম দিকে সবচেয়ে বেশি। আর ডেজার্ট হচ্ছে লার্জেস্ট, সাহারা মরুভূমি, গরম যদি বলা হয়, আর যদি কোল্ড বলা হয় আন্টার্কটিকা। এখান থেকে এইটুকু শুধু পড়বে যথেষ্ট। আর একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা অলরেডি এইমস আরআরবিতে আসার চান্স রয়েছে বা এসেওছে, সেটা হচ্ছে লংগেস্ট প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম হয় তো, হাওড়া, শিয়ালদা রয়েছে, সেরকম পুরো ভারতের মধ্যে লংগেস্ট ইন ওয়ার্ল্ড কে, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে লংগেস্ট রেলওয়ে স্টেশন। আর ভারতে তাহলে কি ইন ইন্ডিয়াতে কে হবে, কর্ণাটকে একটা প্ল্যাটফর্ম আছে, হুবালি বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে কর্ণাটকে, ইন্ডিয়ার মধ্যে। এটাই হচ্ছে সবচেয়ে লংগেস্ট প্ল্যাটফর্ম। এটা কিন্তু অনেক সময় তোমরা খড়গপুর আর এসব বলে ভুল করবে, ওগুলো নয়, উত্তর হবে হুবালি, যেটা কর্ণাটকে রয়েছে, লংগেস্ট প্ল্যাটফর্ম। আর বিজিএস্ট আর এসব কে হবে, এগুলো শিয়ালদা, হাওড়া এইসব হবে, কিন্তু এগুলো অতটা প্রশ্ন আসার চান্স খুবই কম আছে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লংগেস্ট, পুরো পৃথিবী হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, আর ইন্ডিয়াতে হচ্ছে হুবালি, যেটা কর্ণাটকে রয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমাদের ওয়ান লাইনারের মতো, একবার করে রিডিং দেবে 1 লাইন করে, তাহলে আরামসে হয়ে যাবে। এইটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড জিওগ্রাফি। আজকের পড়া এইটুকু, পরের দিন ইন্ডিয়ান জিওগ্রাফি, আর একটা যেটা রয়েছে এনভায়রনমেন্টাল, ওইগুলো পড়াবো। টোটাল 3টে ক্লাস হবে আমার জিওগ্রাফির ওপরে, 3টে ক্লাসে পুরো হোল জিওগ্রাফি কমপ্লিট হয়ে যাবে।
একটা হলো আর দুটো পড়ে রয়েছে। এরকম হিস্ট্রিরও ক্লাস নেব, হিস্ট্রি থেকেও প্রশ্ন আছে। এরকমই 2-3টে করে ক্লাস নেব, পুরো টপিক ওতেই শেষ হয়ে যাবে নন টেকনিক্যালের। হিস্ট্রি, জিওগ্রাফি, জিওগ্রাফির আর 2টো ক্লাস হলে হয়ে যাবে। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি আজকে হলো, যেখান থেকে তোমরা কে হাইয়েস্ট কে লোয়েস্ট, বর্ডারগুলো, বর্ডার খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে।